আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানানোর শেষ দিন আজ। খসড়া পর্যালোচনায় আরও সময় চায় কয়েকটি দল। মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিনে ডাকসু ও হল সংসদের জন্য ছাত্র দলের প্যানেল ঘোষণা। জুলাই শহীদ আনাসের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরুর সিদ্ধান্ত। স্বাস্থ্যবান্ধব জাতীয় নীতি প্রণয়নে প্রধান উপদেষ্টার আহ্বান। রোগ নিয়ন্ত্রণ, শিশু কিশোর ও নারী স্বাস্থ্যে অগ্রাধিকার ও সচেতনতা বাড়ানোর তাগিদ। জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধদের অবস্থা ও চিকিৎসার বর্ণনা দিলেন সাক্ষী নিউরোসার্জন। মানবতা বিরোধী অপরাধের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার প্রকাশ্যে ফাঁসি দাবি। এবং শেরপুরের সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কার্যকর অবদান রাখবে প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে মতামত জানানোর আজ শেষ দিন। গত 16ই আগস্ট রাতে 30টি রাজনৈতিক দলের কাছে জুলাই সনদের খসড়া পাঠানো হয়। তবে অনেক দলই জানিয়েছে খসড়া পর্যালোচনায় তাদের আরও সময় প্রয়োজন। এ নিয়ে জানতে জানাতুল বাকিয়া কেকার কাছে যাচ্ছি। কেকা, এখন পর্যন্ত কয়টি রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে, কিভাবে কোন প্রক্রিয়ায় পাঠিয়েছে জানাবেন। ধন্যবাদ আলাভি। আপনি ঠিকই বলেছেন, কিন্তু আজকে শেষ দিন হলেও অনেক রাজনৈতিক দলই মতামত জানাবে না। তাদের মধ্যে বেশ কয়েকটি দলের নাম আমি বলতে পারি, যেমন গণফোরাম, সিপিবি। তারা বলেছে যে জুলাই সনদের খসড়াটা তারা পর্যালোচনা আরো করবেন, যদিও তাদের দুটো বিষয়ে খুবই বেশি অবজেকশন ছিল। প্রথমত হলো জুলাই সনদের ভূমিকায় মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার দীর্ঘ ইতিহাস অবমাননা বা সেভাবে উঠে আসেনি, সেই বিষয়টা তাদের একটা অবজেকশন। দ্বিতীয় অবজেকশন হলো অঙ্গীকারনামা। 8 দফার অঙ্গীকারনামার যেটা বলা হয়েছে, এর মধ্যে দুটো দফা নিয়ে তারা খুব বেশি কথা বলেছেন এবং সমালোচনা করেছেন। প্রথম দফায় বলা হয়েছে যে এর মধ্যে একটি দফায় বলা হয়েছে যে জুলাই সনদ প্রচলিত সংবিধান এবং আইনে যাই বলা হোক না কেন, জুলাই সনদই অগ্রাধিকার পাবে। এই বিষয়টিকে তারা বলছেন যে বিদ্যমান একটি সংবিধানকে এভাবে আন্ডারমাইন করা যায় না। একটি রাজনৈতিক সনদ, সেই সনদটা রাজনৈতিক মতামতের ভিত্তিতে সবাই স্বাক্ষর করতে অঙ্গীকারাবদ্ধ। সেক্ষেত্রে একটি সনদকে একটি সংবিধানের ওপরে তুলে দেওয়ার যে প্রক্রিয়া বা যে প্রসেস, সেটা একেবারেই হওয়া উচিত নয়। এবং এটা বড় ধরনের এটিকে একটি মানে বলছে যে কমিশন এই কাজটা কেন করলো বা কিভাবে করলো, সেই বিষয়টা নিয়ে তারা প্রশ্ন রেখেছেন। আপনারা জানেন যে গতকাল নেতা সালাউদ্দিন আহমেদ এ বিষয়ে। ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন আজ। বিকাল 5টা পর্যন্ত ফর্ম জমা দেওয়া যাবে। এরই মাঝে ডাকসু এবং হল সংসদের জন্য প্যানেল ঘোষণা করল ছাত্রদল। ডাকসুতে ভিপি হিসেবে আবিদুল ইসলাম খান আবিদ, জিএস তানভীর বাড়ি হামিম এবং এজিএস তানভীর আল হাদি মায়েতকে দলটির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানে গুরুতর আহত সানজিদা আহমেদ তন্নির প্রতি সম্মান জানিয়ে ওই পদে নিজেদের প্যানেল থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মনোনয়ন দিচ্ছে না ছাত্রদল। জুরাইন কবরস্থানে শহীদ আনাসের কবর জিয়ারতের মধ্য দিয়ে ছাত্রদল নির্বাচনী প্রচারণা শুরু করবে। জুলাই অভ্যুত্থানে চানখারপুলে শহীদ হন আনাস। ভিপি প্রার্থী আবিদুলের আহ্বানে সাড়া দিয়ে সেদিন অনেকের মতো আন্দোলনে নেমেছিলেন আনাস। স্বাস্থ্যবান্ধব জাতীয় নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেছেন প্রতিটি নীতি রোগ নিয়ন্ত্রণ, শিশু কিশোর ও নারী স্বাস্থ্যের অগ্রাধিকার ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, অসংক্রামক রোগ শুধু স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ নয়, বরং এটি ব্যক্তিগত জাতীয় জীবনের উন্নয়নের সঙ্গেও সম্পৃক্ত। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ এবং বাস্তবায়নের লক্ষ্যে
আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বাড়াতে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠান। যৌথ ঘোষণাপত্রে ৩৫টি মন্ত্রণালয় বা বিভাগ সই করেছে। ৫টি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের হাতে যৌথ ঘোষণাপত্র তুলে দেন প্রধান উপদেষ্টা। সুস্থ সবল প্রজন্ম গড়ে তোলার উপর জোর দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যে কোনো পরিস্থিতি হোক না কেন এবং যত চ্যালেঞ্জিং থাকুক না কেন, আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দিন দিন বিস্তৃত হচ্ছে। বাংলাদেশের আর্থসামাজিক ভৌগোলিক অবস্থান এবং বিপুল জনগোষ্ঠীর ছোট এলাকায় বসবাসের প্রেক্ষাপটে এই পরিস্থিতি আরও সংকটময়। তাই এটি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার সম্ভবত সবচাইতে গুরুত্বপূর্ণ দিক। অধ্যাপক ইউনূস যৌথ ঘোষণা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। জনস্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে সবচেয়ে জরুরি ও গুরুত্বপূর্ণ নিয়ামকগুলোর বিষয়ে আমাদের যথেষ্ট পরিমাণ সচেতনতা আছে, এই কথা জোর দিয়ে বলা যায় না। নানামাত্রিক শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রগতির উপর নেতিবাচক প্রভাব পড়ছে। যেমন তরুণদের মধ্যে অনেকে একই সাথে পুষ্টিহীনতায় ভুগছে, আবার অতিরিক্ত ওজন নিয়ে শারীরিক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও রয়েছে। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। জরুরি ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে। জাতীয় নীতিগুলো এমনভাবে প্রণয়ন করতে হবে যেন সেগুলো স্বাস্থ্যবান্ধব হয়, অসংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে সহায়ক হয়। প্রধান উপদেষ্টা বলেন, যৌথ ঘোষণা স্বাক্ষরের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করতে সবাই প্রতিশ্রুতিবদ্ধ হল। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপি ও জামাত দুই রাজনৈতিক দলের মধ্যে সুস্থ প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখতে আহ্বান জানান জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের। বুধবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এই কথা জানান। অনিশ্চয়তা কাটাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা প্রয়োজন বলেও জানান জামায়াতের নায়েবে আমির। মহাসচিবের সুস্থতা কামনা করে তিনি বলেন, দেশ ও জাতির জন্য মির্জা ফখরুলের মতো বিজ্ঞ ও দেশপ্রেমিক রাজনীতিবিদ প্রয়োজন। যেহেতু এখন মেজর দল বিএনপি এবং জামাত ইসলামী, এবং সেক্ষেত্রে আমাদের তো প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু সেটা যেন অত্যন্ত সুস্থ প্রতিদ্বন্দ্বিতা থাকে, একটি হাসি খুশির ভিতরে যেন একটা নির্বাচন হতে পারে, এটা খুব জরুরি। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের জন্য নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 4 জনের দৃশ্যমান ফাঁসির দাবি জানিয়েছে নিউরো চিকিৎসক মাহফুজুর রহমান। এছাড়া চানখারপুলে হত্যা মামলায়ও 2 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এ বিষয়গুলো বিস্তারিত জানতে আমরা সরাসরি যাচ্ছি মাজহারুল হক মান্নার কাছে। মান্না, ট্রাইব্যুনালে আজকের বিচার কার্যক্রমগুলোর বিস্তারিত আমাদের জানাবেন। তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মামলা চলছে, এর আগে 12 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আজকে 13তম সাক্ষী ছিল প্রথমে, পরবর্তীতে 14তম সাক্ষ্য দিয়েছেন। আজকের যে 13তম সাক্ষী ছিলেন আপনারা জানেন নিউরো চিকিৎসক ডক্টর মাহফুজুর রহমান। উনি মূলত এই জুলাই আগস্টের সময় যে আহতরা প্রায় 500-এরও বেশি আহত ওই হসপিটালে চিকিৎসা নিয়েছেন, নেওয়ার জন্য গিয়েছেন। এর মধ্যে উনি বলেছেন যে চিকিৎসা নিতে গিয়ে বিভিন্ন সংস্থা থেকে বলা হয়েছে এদেরকে যেন রিলিজ না দেওয়া হয়, ছাড়া না হয় এবং নতুন করে যেন ভর্তি করা না হয়। কিন্তু উনি বলেছেন যে উনি যেহেতু চিকিৎসক, ওনারা রোড অ্যাক্সিডেন্ট বিভিন্ন রকমের ইয়েগুলো দেখিয়ে কৌশলে ওনারা বাকিদের ভর্তি করিয়েছেন এবং চিকিৎসা দিয়েছেন। ওনারা বলছেন এর মধ্যে একটা বড় সংখ্যক যারা ভর্তি হয়েছেন তারা শিক্ষার্থী ছিলেন এবং তাদের অনেকেরই একটা প্রায় 100-এর উপরে অনেকের মাথার খুলি উড়ে গিয়েছিল বন্দুকের গুলিতে। সেরকম গুলো আমরা পেয়েছেন। এর মধ্যে খুব গুরুতর ছিল 8 জন। তার মধ্যে ওনারা বলেছেন যে উন্নত চিকিৎসার জন্য 7 জনকে বাইরে পরে পাঠানো হয়েছে, এর মধ্যে একজন মারা গেছেন, সেই কথা ওনারা বলেছেন। এবং ওই চিকিৎসা করতে গিয়ে ওনাদের কিরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে
সেগুলো বলেছেন। এবং এই নির্মম এবং যে যন্ত্রণাকাতর জীবনযাপন যে একটা সময় কাটাচ্ছিলেন শিক্ষার্থীরা, আহতরা, সেটি একটা চ্যালেঞ্জ ছিল ওনাদের পক্ষে ওই ধরনের চিকিৎসাগুলো করা। এবং ওনারা বলেছেন যে এই চিকিৎসার ক্ষেত্রে যে পথে ওনাদের বাধা ছিল সেই কথা ওনারা বলেছেন। আর একটা বলেছেন যে অপারেশনের পরে অনেকের মাথা বা শরীর থেকে যে গুলি বের করা হয় সেই গুলির কিছু প্রদর্শন করা হয় আজকে আদালতে। আর কিছু ওনারা বলেছেন সেই যারা আহত ছিলেন তারা নিয়ে গেছেন বা তাদের কাছে সংগ্রহ করেছেন, আর কিছু হারিয়ে গেছে যেগুলো আর পরে ওনারা খুঁজে পাননি। তারপরে উনি বলেছেন যে এই ধরনের ঘটনার জন্য উনি খুব উচ্চ কণ্ঠে উনি বলেছেন সেই সময়কার নির্দেশদাতা হিসেবে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী প্রকাশ্য উনি ফাঁসি চেয়েছেন, বিচার চেয়েছেন। এবং সাথে সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং মান্না, ধন্যবাদ আপনাকে। হাতি সংরক্ষণের পাশাপাশি তাদের স্বাভাবিক মৃত্যু ও প্রজনন নিশ্চিতে প্রথমবারের মতো প্রকল্প ঘোষণা করেছে সরকার। রাজধানীর বন ভবনে আয়োজিত বিশ্ব হাতি দিবসের আলোচনায় যোগ দিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, ধুঁকতে থাকা বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে মানুষ হাতি দ্বন্দ্ব নিরসন, হাতির প্রাকৃতিক খাদ্য ও পানির সংস্থান নিশ্চিতে সচেতনতা ও সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে হাতির হালনাগাদ সংখ্যা নিরূপণের পাশাপাশি হাতির আবাসস্থলগুলোর মধ্যে নিরাপদ করিডোর নির্মাণের দাবি জানান। হাতির আন্তঃসীমান্ত নিরাপত্তা নিশ্চিতে সমঝোতা স্মারকের বাস্তবায়নও গুরুত্ব আরোপ করেন বক্তারা। হাতির করিডোরগুলো চিহ্নিত করা, আমাদের কাজগুলো হওয়া উচিত যে এখন আমাদের হাতি কয়টা আছে সেটা হিসাব করে সেটা ট্র্যাক করা। আমাদের করা উচিত হাতি মানুষ দ্বন্দ্ব যতটা কমিয়ে রাখা যায় সেটার চেষ্টা করা। দ্বন্দ্ব আমরা বন্ধ করতে পারবো কিনা আমি ঠিক জানি না, কারণ এত ছোট একটা দেশে আর এমন করে বনভূমি দখল হয়ে গেছে যে সেই দখল উচ্ছেদ কিন্তু রাতারাতির ব্যাপার না। ভবিষ্যতে নিরাপদ আবাস বিনির্মাণে শেরপুরে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়। সুধীজনরা বলছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কার্যকর অবদান রাখবে সবুজায়ন অভিযান। হাকিম বাবুলের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ভারতের মেঘালয়ের কুলঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জেলা শেরপুর। তবে বেপরোয়া আগ্রাসনে জেলার ২৮,০০০ একর বনভূমির মধ্যে বেদখল হয়ে গেছে অন্তত ৩,৫০০ একর। অতিরিক্ত বনজ সম্পদ আহরণের পাশাপাশি অপরিকল্পিত নগরায়নে হারাচ্ছে পরিবেশের ভারসাম্য। পরিস্থিতির উন্নয়নে বাংলালিংকের সহযোগিতায় সারা দেশের মতো শেরপুরেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে শেরপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। শেরপুর একটি গারো পাহাড় অধ্যুষিত একটি এলাকা এবং এখানে যেমন সৌন্দর্য আছে আবার এখানে কিন্তু সমস্যাও আছে। ঢালে এবং সমতলে বৃক্ষরোপণ যত বেশি আমরা করতে পারবো তাহলে এই ক্ষয় রোধ করতে পারবো মাটির। আমরা যত সবুজে থাকব তত আমরা ভালো থাকব, কারণ সবুজ আমাদের চোখকে যেমন ভালো রাখে, আমাদের মনকে ভালো রাখে, আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখে। আসুন সবাই বৃক্ষরোপণ করি এবং এই দেশটাকে সবুজে ছেয়ে ফেলি। ডাক্তার এমটি হোসেন উচ্চ বিদ্যালয়, সনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্যবয়রা উচ্চ বিদ্যালয় এবং ইদ্রিসিয়া কামিল মাদ্রাসায় সবুজ উৎসবের রং। গাছ আর আমরা ভাবতে পারবো না, তাই আমাদের বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজন। এই মহৎ উদ্যোগের সাথে আমরা বাংলালিংক পরিবার সাথে থাকতে পেরে আমরা গর্ববোধ করছি। আশা করব যে এই গাছগুলো যেগুলো আমরা রোপণ করছি এগুলো ভবিষ্যতে ফল এবং ছায়া দিয়ে মানুষের উপকারে আসবে। এমন উদ্যোগে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলছেন বিশিষ্টজনরা। বাড়ির আঙ্গিনায় আমরা যেন পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ করি। জলবায়ু পরিবর্তনের যে সময়, এই সময়ে আমাদের বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। বাংলাদেশকে আমরা সুন্দরভাবে সবুজে সাজিয়ে তুলব। গাছগুলো যখন বড় হবে এর সাথে একে নির্ভর করে বিভিন্ন প্রজাতির পাখি অনেক বাড়বে এবং আলটিমেটলি আমাদের সমাজে যে বাস্তুসংস্থান নষ্ট হয়ে যাচ্ছে সেই বাস্তুসংস্থানটি আবার পুনরুজ্জীবিত হবে। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে রোপিত বৃক্ষের পরিচর্যায় স্থানীয় জনগোষ্ঠীকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই।
সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন আজ বিকেল ৫টা পর্যন্ত ফর্ম জমা দেওয়া যাবে। এরই মাঝে ডাকসু এবং হল সংসদের জন্য প্যানেল ঘোষণা করল ছাত্রদল। ডাকসুতে ভিপি হিসেবে আবিদুল ইসলাম খান আবিদ, জিএস তানভীর বাড়ি হামিম এবং এজিএস তানভীর আল হাদি মায়াতকে দলটির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানে গুরুতর আহত সঞ্জিদা আহমেদ তন্নির প্রতি সম্মান জানিয়ে ওই পদে নিজেদের প্যানেল থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মনোনয়ন দিচ্ছে না ছাত্রদল। জুরাইন কবরস্থানে শহীদ আনাসের কবর জিয়ারতের মধ্য দিয়ে ছাত্রদল নির্বাচনী প্রচারণা শুরু করবে। জুলাই অভ্যুত্থানে চানখারপুলে শহীদ হন আনাস। ভিপি প্রার্থী আবিদুলের আহ্বানে সাড়া দিয়ে সেদিন অনেকের মতো আন্দোলনে নেমেছিলেন আনাস। চানখারপুলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল। আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। চ্যানেল আই এর নিউজ প্রেজেন্টেশন বিভাগের সিনিয়র প্রডিউসার মোহাম্মদ মাহবুবুল আলম সিদ্দিকীর বাবা এবং বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ শাহ আলম সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বাদ আসর গোরান ছাপড়া মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে 19,000 শিশুর মৃত্যু হয়েছে, আর মোট মৃত্যু 62,000-এরও বেশি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হওয়ার পর গত কয়েক ঘন্টায় আবারও ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত 28 জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মারা গেছেন 7 জন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA জানিয়েছে গাজায় শিশুদের জন্য কোথাও নিরাপদ আশ্রয় নেই। ইসরায়েলের অবরোধের কারণে তীব্র খাদ্য সংকট ও চিকিৎসা সরঞ্জামের অভাবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের বিরুদ্ধে ইসরায়েলের সাথে বিশ্বাসঘাতকতা ও ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগ করার অভিযোগ এনেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আলবানিজকে দুর্বল রাজনীতিক বলেও উল্লেখ করেছেন তিনি। এবার রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। সাতক্ষীরায় লবণাক্ত চিংড়ি ঘেরে রাইলে অসময়ের তরমুজ চাষ হচ্ছে। নিচে মিঠা ও লোনা পানির মিশ্র মাছের ঘের, উপরে মাচায় ঝুলছে সুপ্রিম হানি, তৃপ্তি, ব্ল্যাক বেবি, সুগার কুইন আর বাংলা লিঙ্ক নামের তরমুজ। সাতক্ষীরার প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। কয়েক বছর আগেও দেবহাটার মৎস্য ঘেরের বেড়িবাঁধগুলো ছিল অব্যবহৃত, নয়তো আগাছায় ভরা। কৃষি বিভাগের উদ্যোগে সেই বেড়িগুলোতে শুরু হয় পরীক্ষামূলকভাবে তরমুজ চাষ। প্রথমে অনেকে সন্দিহান ছিলেন লোনা পানির প্রভাবে কি তরমুজ হবে, তবে প্রথমেই মিলেছে সাফল্য। সেই সাফল্য ছড়িয়ে পড়ছে আশপাশের গ্রামগুলোতে। কিভাবে সার দিতে হবে, কিভাবে চারা রোপণ করতে হবে, কখন বীজ দিতে হবে, মানে সকল সময় আমাদের সহযোগিতা করে এসে তাতে করে দেখা যাচ্ছে যে একটা ভালো একটা মানে ফল আল্লাহ ইচ্ছায় মানে হয়েছে। আমি ও থেকে 1 লাখ টাকার মতো বিক্রি করেছি, আশা করি এখনো 1 লাখ টাকার মতো বিক্রি করতে পারবো। ঘেরের পাড়ের এই জমি গত বছরও পতিত ছিল, তবে এই অসময়ের তরমুজ চাষে অনেকের কর্মসংস্থান হয়েছে। লাল রং কিন্তু খাতু খুব সুস্বাদু বা দামও বেশি। 500 টাকা হাজিরা পাই সকাল থেকে বিকাল পর্যন্ত, এতে আর খুব ভালো চলে। এই তরমুজ দেখতু যেমন সুন্দর, খাতু সেরকম সুস্বাদু। এই তরমুজ চাষে কৃষক লাভবান হচ্ছে বলে জানান কৃষি বিভাগ। এই দেবহাটা উপজেলায় আস্তে আস্তে এই যে অফ সিজন তরমুজ যেটা আমরা দিয়েছি, এবার সুপ্রিম হানি গত বছর অনেক জায়গায় হয়েছিল, রোজা মালিক সিডের, সেটা আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে এবং কৃষকরা অনেক লাভবান হচ্ছে। দেবহাটার অসময়ের তরমুজ চাষ শুধু কৃষকের ভাগ্যই বদলাচ্ছে না, পতিত জমি ও লোনা পানি নিয়েও কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। সাদিয়া ওমর,
চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। চরম জলাবদ্ধতায় নাজেহাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দারা। কর্তৃপক্ষের অবহেলা আর উদাসীনতায় পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে জনদুর্ভোগ দীর্ঘস্থায়ী হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেই সাথে পতিত অবস্থায় আছে প্রায় ৩০০ বিঘা ফসলি জমি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর কর্তৃপক্ষ। ফারুক হোসেনের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রথম শ্রেণীর পৌরসভায় বসবাস, তারপরও প্রায় ৪ বছর ধরে প্রতি বর্ষায় জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হয় গোবিন্দগঞ্জ ৯ নং ওয়ার্ডের শিল্পপাড়া, মণ্ডলপাড়া, বর্ধনকুঠি, সোনারপাড়া ও প্রধানপাড়ার পূর্ব অংশের বাসিন্দাদের। পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, যাওয়ার ফলে আমাদের এই এলাকায় আর আবাদ হচ্ছে না। মানুষ অনেক কালফেট দিয়ে বাড়ি করছে, কালফেট দিয়ে ওই পানি যাওয়ার ঘাটাগুলো বন্ধ করে দিয়েছে। অভিযোগ, জনদুর্ভোগ কমাতে দৃশ্যমান কোনো পদক্ষেপই নেয়নি পৌর কর্তৃপক্ষ। আমাদের তো মোটর চলাচল বন্ধ হয়ে গেছে, আমরা আবার করতে পারছি না, না ছেড়ে দেওয়া বন্ধ, এই এলাকাটা একবার আমার শেষ হয়ে যাচ্ছে। সমস্যার সমাধানে গতানুগতিক উদ্যোগের কথা জানিয়েছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী। যে সমস্ত জায়গায় মানুষ মাটি ফেলে ড্রেনটা বন্ধ করে দিয়েছে, পানির স্বাভাবিক গতিকে যেখানে বাধাগ্রস্ত হয়েছে সেই জায়গায় মাটিগুলি অপসারণ করে সাময়িকভাবে জনগণের জলাবদ্ধতার সমস্যার সমাধান করা হবে। যথাযথ পদক্ষেপের মাধ্যমে দুর্ভোগ থেকে পরিত্রাণের প্রত্যাশায় গোবিন্দগঞ্জ পৌরসভার বাসিন্দারা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানানোর শেষ দিন আজ। খসড়া পর্যালোচনায় আরও সময় চায় কয়েকটি দল। মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিনে ডাকসু ও হল সংসদের জন্য ছাত্র দলের প্যানেল ঘোষণা। জুলাই শহীদ আনাসের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরুর সিদ্ধান্ত। স্বাস্থ্য বান্ধব জাতীয় নীতি প্রণয়নে প্রধান উপদেষ্টার আহ্বান। রোগ নিয়ন্ত্রণ, শিশু কিশোর ও নারী স্বাস্থ্যে অগ্রাধিকার ও সচেতনতা বাড়ানোর তাগিদ। জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধদের অবস্থা ও চিকিৎসার বর্ণনা দিলেন সাক্ষী নিউরোসার্জন। মানবতা বিরোধী অপরাধের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার প্রকাশ্যে ফাঁসি দাবি। এবং শেরপুরে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানের প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কার্যকর অবদান রাখবে প্রত্যাশা। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।